নমস্কার। উত্তরপ্রদেশের বিধানসভার মাননীয় স্পিকার বলেছেন, যারা যথেষ্ট ভক্তি ভরে রাম মন্দিরে প্রণামী দেননি তাঁদেরই প্রণামী চুরি হয়ে থাকবে। ভাববেন না ইয়ার্কি মারছি। তো সত্যি সত্যি রাম মন্দিরে প্রণামী টাকা পয়সা থেকে শুরু করে সোনাদানা পর্যন্ত প্রচুর চুরি হয়েছে, আপনারা জানেন। সিসিটিভি অফ করে চুরি করা হয়েছে। এ নিয়ে দিগ্বিজয় সিং, বিরোধী দলের নেতা, তিনি কথা বলেছিলেন। তিনি একটা দাবি করেছিলেন যে তিনি যে প্রণামী দিয়েছেন রাম মন্দিরে সেটা যেন তাকে ফেরত দেওয়া হয়। তো তার উত্তরে মাননীয় স্পিকার বলেছেন যে যারা যথেষ্ট ভক্তি ভরে প্রণামী দেননি, মনে হচ্ছে অনেকে ভক্তি ভরে প্রণামী দেননি, তাঁদেরই প্রণামী নিশ্চয়ই চুরি হয়ে থাকবে। তো এর আগেও রাম মন্দিরে চুরির সপক্ষে আমরা অনেক কথাবার্তা শুনেছি। বিহারের এক হিন্দু বীর খুব বুক ফুলিয়ে বলেছিলেন, হিন্দুদের জিনিস হিন্দুরা চুরি করেছে, তাতে কী আর এসে গেল। কিন্তু তিনি একজন সাধারণ হিন্দু বীর, কোনো সরকারি পদাধিকারী নন এবং স্পিকার তো ননই। সাধারণভাবে স্পিকাররা এই সমস্ত বিতর্কিত কথাবার্তা থেকে দূরে থাকেন, কিন্তু এখন তো সনাতনী যুগ এসে গেছে, স্পিকাররাও যা খুশি বলে দিচ্ছেন। এই যে যা খুশি বললাম, এইটা কিন্তু এক্ষেত্রে ঠিক কথা নয়। স্পিকারের পদমর্যাদার কথা আমাদের মাথায় রাখতে হবে। উনি যা খুশি বলেননি, একটু তলিয়ে দেখলে দেখবেন যে এতে কিন্তু একটা যুক্তি আছে, এবং এই যে যুক্তি আছে এটা দিয়ে পৃথিবীর যে কোনো সমস্যার কারণ ব্যাখ্যা করে দেওয়া যায়, একটু যদি টেনে লম্বা করা যায়। ঠিক ওই যুক্তিটা নয়, আপনাকে টেনে লম্বা করতে হবে। এই যে ধরুন এখন শুনতে পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনায় অনেক নাকি গোলমাল হচ্ছে, অনেকে পাননি। মোটামুটি অঙ্কের হিসেব করে আমরা দেখিয়েছিলাম যে আগে যদি 2,40,00,000 মহিলা পেয়ে থাকেন, এখন যা বাজেট বরাদ্দ 1 কোটির একটু বেশি পেতে পারেন। মোটামুটি 60% অঙ্কের হিসেবে অন্তত বাদ যাওয়ার কথা। তো ফলে সে নিয়ে নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে, বহু জায়গায় বিক্ষোভ হচ্ছে। মিডিয়া এখন ডিম ছোঁড়ায় ব্যস্ত আছে, ফলে সেটা আপনারা দেখতে পাননি, কিন্তু নানা জায়গায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। তো কথা হচ্ছে এটা কেন হয়নি। তো অন্যান্য অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এর একটা সম্ভাব্য কারণ, এবং সম্ভবত একমাত্র কারণ হলো যে তাঁরা যথেষ্ট ভক্তি সহকারে ফর্ম ফিল আপ করেননি। সে নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরে পর্যন্ত ফর্ম বিলি করা হচ্ছে। ফর্মকে একবার নমো করে যে ফিল আপ করতে হবে যথেষ্ট ভক্তি ভাব দেখিয়ে, সেটা তারা করেননি, তাই তারা বাদ। তো এছাড়াও আপনারা জানেন যে অন্তত 35 লক্ষ ভোটার বাদ গেছেন ভোটার তালিকা থেকে এসআইআরের সময়। তো নির্বাচনের আগে থেকেই গোলমাল চলছে, অনেক গোলমাল হয়েছে, অনেকে বাদ গেছেন। কিন্তু যেহেতু 35 লক্ষ আবেদন করেছেন, অ্যাপিল করেছেন, ধরে নিচ্ছি 35 লক্ষ সত্যি লোক বাদ গেছেন। তো কেন গেছেন? কারণ খুব সোজা, তারা নির্বাচন কমিশন হোক, ঈশ্বর হোক, যাই হোক, এর তো আলাদা করে এখন দেখা যাবে না, তো তাদের প্রতি যথেষ্ট ভক্তিভাব প্রকাশ করেননি, এবং বানিয়ে বলা হচ্ছে না। এসআইআর হওয়ার সময় থেকে প্রচুর বিক্ষোভ চলছে, গোটা কতক ধর্না হয়ে গেছে। তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন বামপন্থী নেতারা ধর্না দিয়েছেন, এবং মালদায় তো 2 জায়গায় প্রচণ্ড বিক্ষোভ হয়েছে, গ্রেপ্তার হয়ে গেছে। তো কথা হচ্ছে যদি ভক্তি ভাব থাকতো তাহলে কি আর বিক্ষোভ দেখাতে যেত লোকে? আর বিক্ষোভ দেখাতে গিয়ে এমন কিছু করতো যাতে করে গ্রেপ্তার করতে হয় এবং একদম এনআইএর খপ্পরে গিয়ে পড়তে হয় এবং কয়েক মাস জেলে বন্দি থাকতে হয়। 2 জন অন্তত গ্রেপ্তার হয়েছেন, মোফাক্কারুল এবং বাগানি, আপনারা তো জানেনই। তারা শুনতে পাচ্ছে, আমি নিশ্চিত নই, ছাড়া পেয়েছেন, কিন্তু জেলে তো ছিল। কিন্তু কথাটা জেলে থাকা বা ছাড়া পাওয়া নিয়ে নয়, কথাটা হচ্ছে ভক্তি নিয়ে। যথেষ্ট ভক্তি ভাব থাকলে কেউ এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাতে যায় না, বরং নির্বাচন কমিশন হোক, কেন্দ্রীয় সরকার হোক, তাদের পায়ে পড়ে প্রথমে নমো করে। এইটা করেনি বলে 35 লক্ষ লোক বাদ গেছে, এবং সেই পাপেই তাদের এখনও ভুগতে হচ্ছে। একটা নাকি ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনালের যারা প্রাক্তন বিচারক ছিলেন তারা পরের পর পদত্যাগ করেছেন, 2 জন করেছেন এ পর্যন্ত। তার গতি যে গতিতে এগোচ্ছে, সম্মুখ গতিতে, মনে হচ্ছে না যে বহু মানুষই জীবৎকালে ট্রাইব্যুনালের ওই বিচার পাবেন। পেলেও তার বিরুদ্ধে অ্যাপিল কী করে করবেন সেও জানা নেই। তো এইগুলো হচ্ছে এই সমস্যার জটিলতায় আমি ঢুকবো না, কিন্তু কথাটা হচ্ছে যথেষ্ট ভক্তির অভাবে এই জিনিসগুলো হচ্ছে। তারপর ধরুন নির্বাচনের কদিন পরেই অন্তত 4,000 ইভিএম পুড়ে গেল। তো কথা হচ্ছে কেন পুড়ে গেল? অনেকে বলছেন অন্তর্ঘাত, অনেকে বলছেন শর্ট সার্কিট, অনেকে বলছেন ধামা চাপা দেওয়া, কিন্তু কথা সেটা না। মানুষ যথেষ্ট ভক্তি ভরে ভোট দেয়নি। ভক্তি ভরে ভোট দেওয়ার মানে কি? একটা জায়গাতেই ভোট দেওয়া। রাষ্ট্রে যখন আছেন তখন রাষ্ট্রবাদী শক্তিকেই ভোট দিতে হবে। তা না করে যদি দোনামোনা করেন তাহলে অজস্র পাপ হবে। তার সেই পাপের ফলশ্রুতিতে ইভিএম 1,000 অন্তত, ওই নিখুঁত 4,000 কী করে পুড়লো জানি না, সঠিক সংখ্যাটা তো জানি না। তো সেই পাপেই 4,000 ইভিএম পুড়ে গেছে। তো
তো পাপটা অনেক বড় হয়েছে, পাপের ফল কিন্তু অনেক কম হয়েছে। মাত্র 4,000 বা তার থেকে বেশি কিছু ইভিএম পুড়েছে, এতেই রেহাই পাওয়া গেছে, এই আপনাদের রক্ষে আনন্দ পান। তো এইখানেই শেষ নয়, পাপের ফল সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো অর্থনীতিবিদরা এতদিন ধরে নানা জায়গায় নানা গাবজাল দিয়েছেন। আপনারা জানেন যে নানা জায়গায় নানা অর্থনীতিবিদ আছেন যারা এই বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে তাদের অনেক ভুল ধরছেন। তাদের মধ্যে একজন আছেন, তিনি আবার নাকি নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম অমর্ত্য সেন। তো তিনি তো ভুল ধরেই যাচ্ছেন, এখন সরাসরি হিন্দুত্ববাদের বিরোধী। এছাড়াও নানা জায়গায় নানা অর্থনীতিবিদরা আছেন, তারা নানাভাবে বলছেন যে বিকাশ যাকে বলা হচ্ছে, উন্নয়ন যাকে বলা হচ্ছে, সেগুলো ঠিক হচ্ছে না। এমনকি কেউ কেউ এই কথাও বলেছেন যে এই যে জিডিপির হিসেব, দেশের অর্থনীতির অগ্রগতির হিসেব, এইটায় নাকি জল মেশানো আছে। তো কথা হচ্ছে তাদের কথা ঠিক কি বেঠিক সে অন্য কথা, তার বিচারে আমরা যাব না। কিন্তু তারা যে ভক্তি যথেষ্ট দেখাননি বর্তমান কেন্দ্রীয় সরকার যারা আছেন, সনাতনী সরকার যারা আছেন তাদের প্রতি, এবং এখন তো ডবল ইঞ্জিনের পায়ে তারা পড়ে যাননি, এটা হচ্ছে পাপ। যথেষ্ট ভক্তি না দেখানোটা হচ্ছে পাপ। এবং তাদের পাপে কি হয়েছে আপনারা সবাই জানেন, ডলার এখন 100 ছুঁই, তেলের দাম ক্রমশ বেড়ে চলেছে। এমনকি একবার আমেরিকাকে বলে, একবার রাশিয়াকে বলে, একবার ইরানকে সন্তুষ্ট করে, একবার ইসরায়েলকে সন্তুষ্ট করে নানা রকম টেবিল টেনিসের মতো খেলা চলছে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এত কিছু করেও তারা এই পাপ স্খলন করতে পারেননি। ডলার 100 ছুঁই এখনও, এবং তেলের দাম তো হু হু করে বাড়ছে, এবং তেলের দাম বাড়ছে বলেই ইথানল এসে গেছে, সেটা একটা পাপের ফল। এবং তাতেও শুনতে পাচ্ছি যে নানা রকম ঝামেলা হচ্ছে। তো কথা হচ্ছে যে যারা এই যে ইথানল মেশানো পেট্রোলে ভরসা রাখেন না, তাদের ভক্তির অভাবের জন্যই কিন্তু সমস্যা। আমাদের যে যিনি মন্ত্রী আছেন, যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন, নীতিন গডকারি, তো তার পুত্রদেরও শোনা যায় যে ইথানলের ব্যবসা হচ্ছে এবং তাতে তারা প্রচুর মুনাফা করছেন। তো সে অন্য কথা, তারা কি করে করছেন? তারা করছেন কারণ তারা ইথানলের উপর ভরসা রেখেছেন। আর মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মাইলেজ ফাইলেজ কিচ্ছু কমছে না, যদি কেউ বলে তাদেরকে কিন্তু পুলিশে ধরবে। এটা বলেননি, কিন্তু কার্যত শুনছি তাই হচ্ছে। তো কথা হচ্ছে সকলের কিন্তু গাড়ি বিগড়োচ্ছে না। মন্ত্রীর যে 2 পুত্র আছেন তাদের গাড়ি বিগড়োয়নি। কাদের গাড়ি বিগড়োচ্ছে? যারা যথেষ্ট ভক্তিসহ, মানে পেট্রোল হোক, ইথানল হোক, ইথানল কোম্পানির মালিক যারা তারা হন, কেন্দ্রীয় মন্ত্রী হন, কেন্দ্রীয় সরকার হন, এদের প্রতি যারা যথেষ্ট ভক্তি ভরে, পুজো করে, বিশ্বাস রেখে, তেল ভরে গাড়ি চালানোর চেষ্টা করছেন না, কেবল এবং কেবলমাত্র তাদের গাড়ি কিন্তু E20-তে ঝামেলা করছে। এইটা আপনাদের মাথায় রাখতে হবে। দোষটা কিন্তু যারা আস্থা রাখছেন না তাদের, দোষ ইথানলের নয়, দোষ পেট্রোলের নয়, দোষ কেন্দ্রীয় মন্ত্রীর নয়। তারপর আরেকটা জিনিস নিয়ে খুব ঝামেলা হচ্ছে, এখন তো অনশন হচ্ছে দিল্লির যন্তর মন্তর। এখন শুনছি তারা আবার দেশব্যাপী অনশনের ডাক দিয়েছেন, একদিনের প্রতীকী অনশন, ককরোচ জনতা পার্টি। তো কথা হচ্ছে যে ওই সব করে কিন্তু আসল ভবি ভোলানো যাবে না। তো কেন পরীক্ষা ফাঁস হলো? তার কারণও কিন্তু এই ভক্তি ভাবের মধ্যেই নিহিত। অনেকে স্রেফ পড়াশুনো করে নিট বা সিবিএসই পরীক্ষা দিয়েছেন, একটা তো নয়, নানা পরীক্ষার প্রশ্ন সমানে ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে কেবলমাত্র পড়াশুনো করায় কিন্তু যথেষ্ট নয়। এখন কেবলমাত্র পড়াশুনো করলাম, তারপর দুর্দর্শ পরীক্ষা দিলাম, দারুণ রেজাল্ট হয়ে গেলে এই জিনিস কিন্তু আর হবে না। এখন সনাতনী যুগ এসে গেছে। ভক্তি সবার আগে, প্রথমে কেন্দ্রীয় সরকার, তারপর এনটিএ, তারপর নিট, তারপর প্রশ্নপত্র, সকলকে প্রণাম করতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে। তো যারা এই যথেষ্ট ভক্তি দেখাননি পরীক্ষা দেওয়ার আগে, তাদের ভক্তির অভাবে, তাদের পাপের কারণে প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে, অন্য কোনো কারণে নয়। আর একটা জিনিস একদম কয়েকদিন আগে সামনে এসেছে যে পরমাণু একটা কেন্দ্র আছে কোদাইকানালে, ভারতবর্ষের সবথেকে বড় কেন্দ্র, সেখানে নাকি সেটার নাকি তথ্য ফাঁস হয়ে গেছে। তো নিটের প্রশ্নপত্র একরকম, কিন্তু পরমাণু কেন্দ্রের যে গোপন তথ্য ফাঁস, এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। মানে দেশের গোপন তথ্য ফাঁস হয়ে গেল বিদেশে, এবং সেটা নাকি নানা জায়গায় রয়টার রিপোর্ট করেছে, সেটা নাকি ডার্ক ওয়েবে পাওয়া গেছে। তো রয়টার রিপোর্ট করেছে কি পাওয়া গেছে, নাকি 8.5 লাখ ফাইল পাওয়া গেছে, তার মধ্যে 19,000 হচ্ছে সেন্সিটিভ সংবেদনশীল ফাইল, যেখানে নাকি গোপন তথ্য আছে,
এবং সব মিলিয়ে 14 জিবি ডেটা, এক আধটা নয়, পুরোটাই নাকি ডার্ক ওয়েবে পাওয়া গেছে। তো এর পাপটা কি? আপনারা জানেন সবাই যে পাপটা কার। তো আপনারা সবাই জানেন যে সরকারের এখানে কোনো দোষ নেই, সরকার বেসরকারিকরণ করছে, বেসরকারি হলেই যে পরিষেবা ভালো হয় এই জ্ঞান আপনারা অনেকদিন আগে পেয়ে গেছেন। তো এখন জানতে পারলেন যে পরিষেবা ভালো করার জন্য সরকার কত কিছু করছে। তো নিটের প্রশ্নপত্রের কথা বলছিলাম, প্রশ্নপত্র ফাঁস হলো, তবে আমরা জানতে পারলাম এর পিছনে সরকারের উদ্যোগ কতটা, সরকার পরিষেবা দেওয়ার জন্য কতটা উদ্যোগী হয়েছে। তারা নাকি প্রচুর প্রাইভেট ভেন্ডারকে অনেক কিছু আউটসোর্স করেছিলেন কেবলমাত্র পরিষেবার উন্নতির জন্য। তো ভেন্ডারদের নিশ্চয়ই 2 পয়সা আসতো, কিন্তু সে অন্য কথা। এবং তার সঙ্গে উপর থেকে নিচ পর্যন্ত সরকারের অত্যন্ত কর্মদক্ষ ব্যবস্থা ছিল, কিন্তু সে অন্য কথা। কিন্তু কথাটা হচ্ছে পরিষেবার উন্নতির জন্য এবং ভেন্ডারদের উপকারের জন্য এই কাজ করা হয়েছে। কিন্তু এটা ছিল নিটের কথা, আমি বলছিলাম পরমাণুর কথা। পরমাণু কেন্দ্রে এরকম খুচরো ভেন্ডারদের হাতে তো জিনিস দিয়ে যাওয়া যায় না। এর নতুন ইউনিট তৈরি বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল যে সে নয়, খোদ নীল রক্তের শিল্পপতি যিনি, তাঁর যে প্রতিষ্ঠান রিলায়েন্সের কোনো একটা সাবসিডিয়ারির উপর। রিলায়েন্স মানে বর্ষা, রিলায়েন্স মানে ভক্তি। তো সেখান থেকেই শোনা যাচ্ছে এই জিনিস ফাঁস হয়েছে। কিন্তু কথা হচ্ছে ফাঁসটা হয়েছে কেন? দোষটা কি রিলায়েন্সের? দোষটা কি কন্ট্রাক্টরদের? দোষটা কি সরকারের? একদম না। যে সমস্ত পরমাণু বিজ্ঞানীরা ভক্তি বাদ দিয়ে স্রেফ বিজ্ঞানের ভরসায় কোদাই কালাম চালাচ্ছিলেন, তাঁদের পাপ। এবং এখন শুনতে পাচ্ছি ইসরো থেকে নানা রকম বিজ্ঞানীরা সমানে পদত্যাগ করে যাচ্ছেন। করতেই হবে, কারণ যদি ভক্তি না করেন, সরকারের প্রতি ভক্তি না করেন, সনাতনী পন্থায় ভক্তি না করেন, ভাবেন যে বিজ্ঞান দিয়ে কিস্তিমাত হয়ে যাবে, ওই জিনিস হয় না। আপনাদের পাপেই আপনাদের ইসরো ছাড়তে হচ্ছে, এবং আপনাদের পাপেই খুব পরিষ্কার যে এই যে পরমাণু কেন্দ্রের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। তো খবরটা, এই যে ফাঁস হয়ে যাওয়ার খবরটা ডিম মিডিয়ায় পাবেন না। যদি কেউ দেখে থাকেন, দেখতে তো বারণ করি। আশা করি যে আমার যারা দর্শক আছেন তারা ডিম মিডিয়া ছুঁয়েও দেখেন না, কিন্তু ডিম মিডিয়া বেরোয়নি, এটা আমি বলে দিলাম, বিশ্বাস করুন। তো তার কারণে একটা কারণ হচ্ছে ওরা ডার্ক ওয়েব বা রয়টার দেখে না, শুধু ডিম ছোঁড়ার খবর পায়। তবে যেটা বললাম যে নিশ্চিন্ত থাকুন যে ওরা না দেখালেও দোষ একেবারেই সরকারের নয়, ব্যবসার উন্নতির জন্য সরকার সব কিছু করছে। তো কেলেঙ্কারি না হলে আপনি জানতে পারতেন না এতে দেশের মানুষের কী উপকার হচ্ছে। আপনার প্রশ্নপত্র টেলিগ্রামে ফাঁস হয়েছে তো কি, 2-4টি সরকারি কন্ট্রাক্টর পয়সা কামাচ্ছে, ইথানলে গাড়ি গোলমাল করছে তো কি, কিছু কোম্পানির আকাশ ছোঁয়া মুনাফা হচ্ছে, পরমাণু কেন্দ্রের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে তো কি, রিলায়েন্সের তো অনেক উন্নতি হচ্ছে। এবং বেসরকারি হলে মনে রাখতে হবে যে শুধু পরিষেবা ভালো হবে না, দেশের আরও নানা রকম উন্নতি হবে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী কথাটা মাথায় রাখবেন, তারা 2-4 পয়সা কামাবে, দেশ জুড়ে কর্মসংস্থানের বন্যা হবে, তার জন্য একটু আত্মত্যাগ তো করতেই হবে। এই জন্যই রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে নরেন সব কিছু বেচে দিয়ে সন্ন্যাসী হয়ে যায়। তো ভক্তিভাবের অভাব থাকলে এই জিনিস ঘটবে। এই ইসকন নিয়ে খুব ঝামেলা হচ্ছিল 2-1 দিন আগেই, সেটাও বলে নেওয়া ভালো, যদিও এই প্রসঙ্গে ঠিক আসে না। তো ইসকন নিয়ে ঝামেলা হচ্ছিল কদিন আগে। তো ইসকনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একদম সোজা ভাষায় বলে দিয়েছেন যে প্রথমে কলকাতা, তারপর নদিয়া, তারপর পশ্চিমবঙ্গে, চেঁচামেচি যাই করুন, কান দেওয়া হবে না। তো এইবার কথা হচ্ছে এরপর অনেকে নাকি ডিম পাবেন না, অনেক বাচ্চা কাচ্চারা নাকি ডিম খেতে পাবে না, এই নিয়ে আর্তনাদ করছে। কিন্তু কথা হচ্ছে দোষটা কার? এই যে আপনারা ডিম নেই বলে চেঁচামেচি করছেন, ভক্তি যে রাখেননি ইসকনের উপর, দোষটা আপনাদের, পাপটা আপনাদের। এবং শুধু পাপটা এইটুকুই নয়, ইসকনের এক সন্ন্যাসী দেখলাম, আমি ইন্টারনেটে দেখলাম, তিনি বক্তব্য রেখেছেন, ওই যে বিখ্যাত কবিতাটা ছিল, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথযাত্রা প্রসঙ্গে লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন নগণ্য কবি লিখেছেন। তো সেই ইসকনের সন্ন্যাসী খুব ভর্ৎসনা করে বলেছেন যে এই কবিতাকে আপনারা ভালো বলেছেন, একেই আপনারা বড় কবি বলেন। তো ভাবুন, এই পাপ একদিন ধরে করে আসছি আমরা, তারপর আবার ইসকনকে সন্দেহ করেছি। এরপরে যদি বাচ্চারা ডিম না পায়, তাহলে দোষটা কার? আমাদের। আমরা যারা পাপ করেছি, ভক্তির অভাব দেখিয়েছি, অন্য কারোর তো হতে পারে না। তো এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এর থেকে বুঝে যাওয়া উচিত যে ভক্তি থাকলে তবেই জীবনে উন্নতি হবে, নইলে হবে না। প্রবল ভক্তি থাকায় ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য দেখবেন ক্রমশ বেড়ে চলেছে। এতই বাড়ছে যে ভারতবর্ষের যে উপরের 10% লোক, তারাই রাষ্ট্রীয় আয়ের 58 থেকে 60% পকেটস্থ করছে। মানে অর্ধেকের বেশি চলে যাচ্ছে উপরের 10%-এর হাতে।
তো প্রচুর ভক্তি আছে বলে অনেক বড় লোকের ঋণ মুকুব হচ্ছে, সোজাসুজি ব্যাংক করে দিচ্ছে, ভক্তি থাকলে তো করতেই হবে। এমনকি চুরি টুরি করলেও ছাড় পাওয়া যাচ্ছে বিদেশে বসবাসের স্থায়ী পারমিট। চুরি করে যদি প্রমাণ হয়ে যায় আপনি চুরি করেছেন, কিন্তু তারপরেও যদি ভক্তি থাকে তাহলে কিন্তু আপনি এই পারমিটগুলো পাবেন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো হাতে হাতে ফল দেখলেনই, যে কোনো সংগঠন ছিল না, কিন্তু তারপরেও স্রেফ ভক্তির জোরে পশ্চিমবঙ্গে হিন্দু বীররা ক্ষমতা দখল করেছেন। অনেকে সন্দেহ প্রকাশ করছেন, কটু কথা বলছেন, আসলে তা নয়, জোরটা হচ্ছে ভক্তির। এবং স্রেফ ভক্তি আছে বলেই দলে দলে বিরোধী সাংসদ এবং বিধায়ক ভালো হয়ে যাচ্ছেন, এবং ডিম তাঁদের মাথায় পড়ে এখন বৃষ্টির মতো পাতে এসে পড়ছে। তারা কিন্তু ওই মিড ডে মিলের ছাত্রদের মতো না, তারা দুবেলা ডিম খেতে পাচ্ছেন, মাথায় যাচ্ছে না। তো মোদ্দা কথা হচ্ছে এখন ভয় আউট, ভক্তি ইন। এখন আপনারা ভাববেন না ভয় দেখিয়ে কিছু হবে, কারণ ভয় আউট। অনশন করে ভয় দেখাবেন না, কোথায় কি হয়ে যাবে বলা যায় না। প্রণামী চুরি হয়ে যেতে পারে, গাড়ির চাকা বসে যেতে পারে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে পারে, পাপ করার জন্য পুলিশে ধরতে পারে, তো কে জানে হয়তো জীবনটাই চুরি হয়ে গেল। তার চেয়ে ভক্তিতে আসুন, জীবন ফুলে ফলে পল্লবিত হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে অফার দেওয়া হলো এটা কিন্তু সীমিত সময়ের জন্য এবং নানা শর্ত সাপেক্ষ। তো নিচে খুদে অক্ষরে লেখা আছে কোন গোত্রে, কোন গোষ্ঠীতে, কোন রাজ্যে থাকলে তবেই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির সুখের ইডেনে আপনি ঢুকতে পারবেন। তো আপনি এটা নাই পড়তে পারেন, না পড়ার কোনো দরকার নেই, আমরা এই খুদে অক্ষরের লেখা কেই বা পড়ি। তো বাকিরাও নিশ্চয়ই ভক্তি করতে পারেন, খুদে অক্ষরের লেখা না পড়লে ভক্তিতে আটকাবে না। কিন্তু এটা বলা হচ্ছে কেন, হাতে আনতে ফল না পেলে কিন্তু কর্তৃপক্ষকে দায়ী করবেন না, দায়ী করবেন নিজের ভক্তির অভাবকে। তা আজকে এইটুকুই। ভক্তি সম্পর্কে আপনারা অনেক কিছু জেনে ফেললেন, একেই বলে ভক্তি রস। যদি ভক্তি রস দেখাতে হয় তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অনেককে শুনতে পাচ্ছি যে বলছেন ফিড পাচ্ছি না, রোজ দেখতে পাই না, কতদিন বাদে এলেন, তারা একটা কাজ করবেন, যে ফিডের ভরসায় থাকবেন না। আপনি কোনো চ্যানেল দেখতে গেলে চ্যানেলটা টেপেন। এখানে যেটা করবেন, ইউটিউবে এসে গুরুচণ্ডালী লিখে রোজ একবার করে সার্চ দেবেন, মোটামুটি রোজই ভিডিও থাকছে, না থাকার কোনো কারণ নেই, এক আধ দিন হয়তো বাদ যায়। তো এইটা করবেন, নিয়মিতভাবে করবেন, কারণ বিকল্প মিডিয়াকে তুলে ধরতে গেলে এইটুকু করতেই হবে, শুধু একটা সার্চ করা। তো এইটুকু করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের যে দোকান আছে, আসবেন, বইপত্র পড়বেন, কিনতে হবে না, পড়লেই হবে। তো আমরা সকলে মিলে কথা বললে একটা সমস্যার হয়তো হয়ে উঠতে পারবো। তা আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।